সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যেই ভিডিওটায় আমরা কথা বলবো কৃষ্ণ কৃষ্ণনগরের এবং তথা পশ্চিমবঙ্গের শেষ হিন্দু রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে। মানুষের মনে একটা ভুল ধারণা তৈরি করছে কিছু মানুষ যে কৃষ্ণচন্দ্র পশ্চিমবঙ্গের জন্য একজন বিট্রেয়ার ছিল। যেমন কৃষ্ণনগরের বর্তমান সাংসদ বা এমপি, যিনি লোকসভা থেকে বহিষ্কৃত, তারপরেও তিনি অন ক্যামেরা বলেন যে তার সোর্স অফ এনার্জি সেক্স, এবং তিনি এটাও বলেন যে তিনি একমাত্র রাজা রামমোহন রায় ছাড়া কাউকে রাজা বলে মানেন না। আসলে রাজা রামমোহন রায় কোনো রাজা ছিলেনই না, উনি একজন সমাজ সংস্কারক ছিলেন বা সোশ্যাল ওয়ার্কার। তো কথা বলা যাক কৃষ্ণচন্দ্রকে নিয়ে। আজ থেকে 235 বা 240 বছর আগে বাংলা পৃথিবীর মধ্যে সবথেকে ধনী জায়গা ছিল। তার কারণ হচ্ছে সেই সময় বাংলা তখনও অবধি ইংরেজদের অধীনস্থ ছিল না। কারণ বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। ইতিহাসে আমাদের যেমনটা পড়ানো হয়েছে, উনি কীরকম ছিলেন বা ওনার চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর আমি আজকে যাব না। আমার আজকের টপিক যে কৃষ্ণচন্দ্র বিট্রেয়ার নয়, এবং আমাদের কৃষ্ণচন্দ্রকে এবং তার ফ্যামিলিকে পূর্ণ সমর্থন করা উচিত। কোনো রাজনৈতিক দল হিসাবে নয়, একজন পশ্চিমবাংলার শেষ হিন্দু রাজা হিসাবে সমর্থন করা উচিত। সেটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। ফ্যাক্ট, কেন সমর্থন করা উচিত সেই ফ্যাক্টগুলো। প্রথমত, সেই সময় বাংলার ফাইন্যান্সার যে ছিল, যেমন ভারতবর্ষে সেই সময়ে বাংলা তথা ভারতবর্ষের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি ছিলেন জগৎ শেঠ। আপনারা যদি গুগলে সার্চ করেন জগৎ শেঠ, তাহলে আপনারা দেখতে পাবেন একটা উইকিপিডিয়া আসবে। উনি সেই সময়কার বাংলার ফাইন্যান্সার ছিলেন। যেমন আজকে ভারত সরকারকে টাকা দিয়ে বা লোন দিয়ে সাহায্য করে আরবিআই, কিন্তু যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে চলে। কিন্তু উনি কারোর আন্ডারে কাজ করতেন না, উনি বাংলা তথা বিহার, উড়িষ্যা তখন সব নিয়ে পশ্চিমবাংলা হতো। ওই পুরো মানে যত অবধি নবাবের শাসনভার চলতো, এবং নবাবের শাসনভার ছাড়াও ওনার যে নিজস্ব রাজ্য ছিল, যা ওনার শাসনকাল মানে ওনার শাসনের যে ডেমোগ্রাফিটা ছিল, সেটা বেসিক্যালি বিহার এবং ঝাড়খণ্ডে ছিল। তো সেই প্রদেশগুলো এবং পশ্চিমবাংলার, তো উনি সবথেকে বড় ফাইন্যান্সার ছিলেন। উনি কাজ করতেন বেসিক্যালি নবাব সিরাজউদ্দৌলার সাথে। এবং যখন সিরাজউদ্দৌলা এবং তার ফ্যামিলির সাথে, কারণ সিরাজউদ্দৌলা খুব কম সময়ের জন্য নবাবের জায়গায় বসেছিলেন বা নবাবের জায়গায় থাকতে পেরেছেন। তার কারণ হচ্ছে 1756 অবধি এটা মানা হয় যে আলীবর্দী খাঁর মৃত্যু হওয়ার আগে অবধি আলীবর্দী খাঁই, মানে সিরাজউদ্দৌলার দাদু, গ্র্যান্ডফাদার, উনি বাংলার নবাব ছিলেন, স্বাধীনচেতা নবাব। তারপরে এক বছরের জন্য 1757 অবধি, 1756 থেকে 1757 অবধি সিরাজউদ্দৌলা সিংহাসনে অবতীর্ণ ছিলেন। তারপরে তো তার হাত থেকে পলাশির যুদ্ধের মাধ্যমে ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। এবার সেই ঘটনাটা নিয়ে আমরা কথা বলব। তো এটার আসল ঘটনা বা আসল পরিপ্রেক্ষিতটা এরকম ছিল। তো সেই সময় পরিপ্রেক্ষিতটা এরকম ছিল, পরিস্থিতিটা, যে একদিন যখন সিরাজ সিংহাসনে বসেন, তার গ্র্যান্ডফাদারের মৃত্যুর পর, আলীবর্দী খাঁর মৃত্যুর পর, সিরাজ জগৎ শেঠের কাছ থেকে প্রায় 22,000 স্বর্ণমুদ্রা মতো ভরা রাজসভায় চেয়ে বসেন অ্যাজ আ লোন। বাট সেই সময় জগৎ শেঠ ওই লোনটা ওনাকে দিতে মানে নেগেটিভ ছিলেন। উনি বললেন যে আপনি তো সবে সবে সিংহাসনে বসেছেন, এই সময় আপনার এতগুলো টাকা লোন নেওয়া উচিত হবে না। তো যেহেতু জগৎ শেঠ একজন হিন্দু ছিলেন, এবং সিরাজ ওনাকে পছন্দ করতেন না মন থেকে, তো সিরাজ ভরা রাজসভায় ওনাকে 2-3টে চড় মেরে বসেন।
তো উনি প্রথম থেকেই হিন্দু বিদ্বেষী ছিলেন মনে মনে, এবং হিন্দু বিদ্বেষীর থেকেও বড় কথা, উনি জগৎ শেঠকে পছন্দ করতেন না মন থেকে অ্যাজ আ পার্সন। তো উনি ভরা রাজসভায় জগৎ শেঠের গায়ে হাত তোলেন এবং জগৎ শেঠ এখান থেকে চলে যান তার পদটা ছেড়ে। সিরাজউদ্দৌলার কাছে উনি যে পদে অবতীর্ণ ছিলেন সেই পদটা ছেড়ে উনি চলে যান, এবং এবং উনি সেই সময় সিরাজ বিরোধী শিবিরে নাম লেখান। সিরাজ বিরোধী শিবিরের মধ্যে কারা কারা ছিলেন? ইংরেজ, মির্জাফরের জামাই মীর কাসিম এবং জগৎ শেঠ। এই ঘটনাটা ঘটার পর জগৎ শেঠ এর খুব ভালো বন্ধু ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তো জগৎ শেঠ রাজা কৃষ্ণচন্দ্রকে একটা অফার দেন, বা বলতে পারেন যে একটা ওয়ার্নিং দেন, যে যদি এই যুদ্ধটা হয় এবং যদি সিরাজ পরাজিত হয়, কারণ ফাইন্যান্স পুরো সেই সময় জগৎ শেঠের পুরো ফাইন্যান্স জগৎ শেঠ ইংরেজদেরকে দিচ্ছিল। তো অস্ত্র শস্ত্র, লোকবল, যা কিছু, তো ইংরেজদের কাছে বেশি মানে ইংরেজরা বেশি প্রফিটেবল ছিল মোর দ্যান সিরাজ। তো সিরাজের থেকে ইংরেজরা সেই সময় বেশি প্রফিটেবল ছিল পয়সার দিক থেকে, ধনের দিক থেকে, যেহেতু জগৎ শেঠ তাদের সাথে ছিল। তো সেই কারণে জগৎ শেঠ যেহেতু কৃষ্ণচন্দ্রের বন্ধু ছিল, তো জগৎ শেঠ কৃষ্ণচন্দ্রকে একটা অফার দেয় যে তুমি আমাদের দলে নাম লেখাও, তাতে তোমার কি হবে, তুমি তোমার প্রজাকে রক্ষা করতে পারবে এবং কনভার্জনের হাত থেকে বাঁচাতে পারবে। কারণ যদি বাই এনি চান্স আমরা এই যুদ্ধটা জিতে যাই, মানে ইংরেজদের সাথে নিয়ে আমরা এই যুদ্ধটা জিতে যাই, তাহলে আমাদের দলে এরকম দুজন লোক আছে যারা সম্পূর্ণ হিন্দু বিদ্বেষী, যেমন মির্জাফর আর মীর কাসিম। এরা কিন্তু সমগ্র বাংলার তথা তোমার রাজ্যেরও হিন্দুদের কনভার্জন করবে, যারা যারা ওদের বিরোধিতা করবে তাদের সাথে এটা ঘটবে। তো এই কারণে তুমি আমাদের সাথে যোগদান করে দাও, কারণ সিরাজ এই যুদ্ধটা হারতে চলেছে। তো সেই কারণে রাজা কৃষ্ণচন্দ্র সিরাজের ছাতার নিচ থেকে বেরিয়ে নিজেদের প্রজাদেরকে বাঁচানোর জন্য ইংরেজ শিবিরে বা সিরাজ বিরোধী শিবিরে নাম লেখান। এরপরে যুদ্ধ তো পলাশির যুদ্ধ তো হয়, তার ফলাফল সবাই জানে, এবং পলাশির যুদ্ধে সিরাজ পরাজিতও হয়। সিরাজ পরাজিত হওয়ার পরে জগৎ শেঠ বুঝতে পারে যে তারপরেও তাদের জন্য বাংলা সেফ নয়। সিংহাসনে বসেন মির্জাফর, এবং মির্জাফর সিংহাসনে বসার 6 মাসের মধ্যে মীর কাসিম তাকে হত্যা করে এবং মীর কাসিম সিংহাসন লুণ্ঠন করে। তো সিংহাসন লুণ্ঠন করার পর জগৎ শেঠ খুব দূরদর্শী একজন মানুষ ছিলেন, না হলে সেই সময় বাংলার সমস্ত যত মুদ্রা আছে, যত পয়সা আছে, সমস্ত তার বাড়িতেই ছাপানো হতো, জগৎ শেঠের বাড়িতেই ছাপানো হতো। মানে আপনি বুঝতে পারছেন কতটা ধনী ছিল সেই মানুষটা। বাংলা বলা হচ্ছে, বাংলা আজ থেকে 250 বছর আগে পৃথিবীর মধ্যে সবথেকে ধনী জায়গা ছিল। তার কারণ হচ্ছে একটি মানুষ, জগৎ শেঠ। সেই সময়ে যার নেট ওর্থ ছিল, মানে পুরো সম্পত্তি ছিল প্রায় 20 লাখ টাকার ওপরে। সেই সময় 20 লাখ টাকা, সেই সময় আজকালকার দিনে প্রায় 20,000 কোটি টাকার মতো। তো সেই সময় মানুষ অত টাকার মানে কল্পনাই করতে পারতো না, রাজারা অবধি কল্পনা করতে পারতো না যে এত টাকা একটা মানুষের কাছে থাকতে পারে, একটা মার্চেন্টের কাছে থাকতে পারে, একটা বণিকের কাছে থাকতে পারে। তো জগৎ শেঠ দেখলেন যে তাদেরও মানে বিপদ ঘনিয়ে এসেছে, কারণ যেহেতু মীর কাসিম মির্জাফরের জামাই হওয়া সত্ত্বেও মির্জাফরকে যেহেতু হত্যা করতে পারলো, তাহলে আর যে দুজন সাগরেদ যারা সাহায্য করেছে, কারণ সেই সময় অলরেডি ইংরেজদের ক্ষমতা, মানে ইংরেজরা বাংলার ক্ষমতা দখল করে নিয়েছিল। তো ইংরেজদের সাথে তো মীর কাসিম লড়াই করে পারবে না যে ইংরেজদের সরিয়ে দেবে, কিন্তু যাদেরকেও মারতে পারবে তাদেরকেও ভাগিদারির হিস্সা থেকে দূর করছিল, মানে ও দিতে চাইছিল না কাউকে নিজের ভাগ থেকে বা নিজের সিংহাসন থেকে কারোর সাথে ও বন্টন করতে চাইছিল না নিজের সিংহাসনটা বা নিজের রাজ্যটা, যেটুকু ইংরেজরা ওকে দানে দিয়েছিল। তো তাই জন্য ও শ্বশুরকে মেরে দেয়, মির্জাফরকে মেরে দেওয়ার পরে জগৎ শেঠ বুঝতে পারেন যে ওরাও সেফ নয়। তো একদিন কি হয়, তার কিছুদিন পরেই একদিন জগৎ শেঠ তার যত সমস্ত ধন সম্পদ ছিল তার 80% ধন সম্পদ পরিবারের, 20% পরিবারের জন্য রেখে বাকি 80% ধন সম্পদ রাজা কৃষ্ণচন্দ্রের কাছে পাঠিয়ে দেন, এবং কৃষ্ণচন্দ্রকে বলেন
সমস্ত ধন সম্পদ তার নিম্নস্থ সামন্ত রাজা এবং প্রজাদের মধ্যে বিতরণ করে দিত। এবং কৃষ্ণচন্দ্র ঠিক তাই করেন, যেমনটা জগৎ শেঠ বলেন ঠিক তেমনটাই করেন, যাতে এই বাংলার পয়সাগুলো বা বাংলার টাকাগুলো বা বাংলার স্বর্ণ মুদ্রাগুলো সম্পূর্ণ বাংলাতেই থাকে। তারপরেও এই মানুষটাকে আজকে বাংলার মানুষেরা বিট্রেয়ার বলছে, তার পরিবারকে বলছে, তার পরিবারকে বিট্রেয়ার বলছে, এবং এটা বলছে যে নাকি সে নাকি রাজাই ছিল না, সে বিশ্বাসঘাতক ছিল, লাইক মির্জাফর। আরে আপনাদের লজ্জা পাওয়া উচিত। ইতিহাসটা আগে জানুন, পড়ুন ভালো করে। বইয়ের বাইরেও কিছু ইতিহাস থাকে যেগুলো পড়ার জন্য অন্য বই ঘাঁটতে হয়, যেগুলো পাঠ্যপুস্তকের বাইরে থাকে। ওগুলো একটু ঘাঁটুন, দেখুন কি বলছে সেখানে, এবং একটা মানুষের সম্পর্কে বা একটা ব্যক্তির সম্পর্কে সঠিক নলেজ রেখে তারপরে কথা বলুন। মহুয়া মৈত্রর মতো চেল্লাবেন না। মহুয়া মৈত্র একজন পাগল সাংসদ, যার মাথা খারাপ হয়ে গেছে। না হলে উনি অন ক্যামেরা বলতে পারে যে ওনার এনার্জির সোর্স হচ্ছে সেক্স। একজন লোকসভার সাংসদ হওয়া সত্ত্বেও, লোকসভার বহিষ্কৃত সাংসদ, উনি পাসওয়ার্ড বেচেছেন দুবাইয়ের বন্ধুকে, তো ওনাকে বের করে দেওয়া হয়েছে লোকসভা থেকে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো সাসপেন্ড হওয়ার পরেও উনি ভোটে দাঁড়িয়েছে, ইলেকশানে দাঁড়িয়ে উনি বলতে পারেন যে ওনার সোর্স অফ এনার্জি হচ্ছে সেক্স। সেই রকম মানুষের কথায় উদ্বুদ্ধ হবেন না, অনুপ্রাণিত হবেন না। কৃষ্ণচন্দ্র একজন প্রজাহিতৈষী রাজা ছিলেন এবং নিজের প্রজাদেরকে বাঁচানোর জন্য, কনভার্সনের হাত থেকে রক্ষা করার জন্য, হিন্দু মহিলাদের সম্মান বাঁচানোর জন্য উনি ইংরেজ শিবিরে নাম লিখিয়েছিলেন, সিরাজ বিরোধী শিবিরে উনি নাম লিখিয়েছিলেন। তো তারপরে একদিন এই সব ধন সম্পত্তি বন্টন করে দেওয়ার পরে একদিন মীর কাসিম নিমন্ত্রণ দেন জগৎ শেঠকে তার নৌকায়, মানে তার নৌবহরে মধ্যাহ্ন ভোজনের জন্য। এবং জগৎ শেঠ যায়, এবং তার সাথে যখন জগৎ শেঠ একই সাথে নৌকায় বসে ভোজনরত ছিল, সেই অবস্থায় মীর কাসিম তাকে নৌকা থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে হত্যা করে। সেখানে তার ছেলেও ছিল এবং তার ছেলেকেও হত্যা করা হয়। তা এরপরে রাজা কৃষ্ণচন্দ্রকে গ্রেপ্তার করা হয় মীর কাসিমের দ্বারায়, ইংরেজদের দ্বারায় রাজা কৃষ্ণচন্দ্রকে গ্রেপ্তার করা হয় এবং মুর্শিদাবাদের কারাগারে বন্দি করা হয়। প্রায় 1 বছর রাজা কৃষ্ণচন্দ্র ওখানে বন্দি থাকেন, এবং তারপরে কিছু পয়সার বিনিময়ে এবং কিছু শর্তের বিনিময়ে রাজা কৃষ্ণচন্দ্রকে মুক্তি দেওয়া হয়। রাজা কৃষ্ণচন্দ্রকে মুক্তি দেওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্রই প্রথম এই বাংলায় যে এখন যে দুর্গাপুজোটা হয়, যেই দুর্গাপুজোটার জন্য ইউনিভার্সাল সাইটগুলো আমাদের কলকাতাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো মতো একটা সংস্থা আমাদের কলকাতাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে শুধুমাত্র সেই দুর্গাপুজোটার জন্য, যেই দুর্গাপুজোটা রাজা কৃষ্ণচন্দ্র চালু করেছিলেন ওই জেল কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে। উনি আগে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তার আগে কি দুর্গাপুজো হতো না? হ্যাঁ, তার আগে দুর্গাপুজো হতো, কিন্তু তার আগে মা দুর্গার দুর্গতি নাশিনী রূপকে পুজো করা হতো, যেখানে মা দুর্গা এবং মহিষাসুর যার নাশ করা হচ্ছে, শুধু এই দুজনই মূর্তিতে এক্সিস্ট করতো, বা মানে ভগবানের চালাতে এই দুজনই এক্সিস্ট করতো। কিন্তু তারপর থেকে যখন উনি পুজোটা চালু করেন, উনি একটা সায়েন্টিফিক রিজন খুঁজে পান যে মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপকে পুজো করার জন্য। তার কারণ হচ্ছে, আপনি যদি মহিষাসুর মর্দিনী রূপের পুরো চালাটাকে লক্ষ্য করেন, তার মধ্যে পুরো বাস্তুতন্ত্র এক্সিস্ট করে, এবং এটা সমাজের কাছে সেই সময় একটা মেসেজ ছিল, কারণ মানুষ সেই সময় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্বন্ধে কিছুই বুঝতো না, যে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর কতটা ইন্টারলিঙ্ক আছে, এবং একটা প্রাণী আরেকটা প্রাণীকে ছাড়া বাঁচতেই পারবে না, এবং মানুষ সেখানে সর্ব ওপরে অবস্থান করে। তো সেই কারণে উনি মা দুর্গার দুর্গতি নাশিনী রূপ থেকে মহিষাসুর মর্দিনী রূপটার পুজো চালু করেন, এবং সেই 250 বছর ধরে বা 240 বা 243 বছর ধরে বর্তমানে এই পুজোটা পশ্চিমবাংলায় হয়ে আসছে। তারপরেও, এত কিছু জানার পরেও আমরা কি বলতে পারি যে রাজা কৃষ্ণচন্দ্র বা তার পরিবারকে আমাদের সমর্থন করা উচিত নয়?
একজন হিন্দু সনাতনী হওয়া সত্ত্বেও। আর এখানে হিন্দু সনাতনীর প্রশ্নই নেই। আমার মনে হয় সমস্ত পশ্চিমবাংলাবাসী, এমনকি আমাদের যারা মুসলিম ভাইরা আছে, যারা সংখ্যালঘু ভাইরা আছে, তাদেরকেও অ্যাজ আ হিতৈষী রাজা এবং প্রজা সমর্থনকারী রাজা হিসাবে কৃষ্ণচন্দ্রকে সবসময় সমর্থন করা উচিত এবং তার পরিবারকে সমর্থন করা উচিত। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না। আমি বলছি না যে ওনার পরিবার থেকে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে, আপনি পার্টিকুলারলি তাকে সমর্থন করুন, এরকম কিচ্ছু নয়। কিন্তু ওনাকে এবং ওনার পরিবারকে আমাদের সমর্থন করা উচিত এবং ওনার নামে যে মিথ্যা রটনাগুলো রটছে সেগুলো থেকে প্লিজ দূরে থাকুন এবং বিওয়ার এবং সমাজ সম্পর্কে জানুন এবং প্রকৃত ইতিহাস পড়ুন। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন এবং যারা জানে না, যারা ভুল ধারণার বশবর্তী হয়ে উল্টোপাল্টা পোস্ট করছে এবং রাজা কৃষ্ণচন্দ্রকে বিট্রেয়ার বলছে, তাদেরকে প্লিজ জানান এই সত্যিটা।